বেগম জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে আইন ও নজির দেখতেই কেটে গেছে এক মাস। দলটির আইনজীবী নেতাদের দাবি আইনের সুযোগ আছে, দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। তবে দুদক আইনজীবীর দাবি দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার নজির বিশ্বে নেই। আফজাল হোসেনের রিপোর্ট। হাসপাতালে ভর্তির 2 দিন আগে 11 নভেম্বর চিকিৎসার জন্য বোনকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে বেগম জিয়ার ভাই। আবেদনের বিষয়ে আইনি মতামতের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। 23 নভেম্বর বেগম জিয়ার আইনজীবীরা দেখা করেন আইনমন্ত্রীর সঙ্গে। এরপর থেকেই মন্ত্রী জানান বিদেশে চিকিৎসার বিষয়ে আইন ও নজির খুঁজছেন তিনি। কেটে গেছে এক মাস, বিএনপিও আইনি পথে না হেঁটে রাজপথে বিদেশে চিকিৎসার দাবি জানাচ্ছে। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন নজির নয়, আইনেই ক্ষমতা দেওয়া আছে বিদেশে পাঠানোর। দেরি না করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো উচিত সরকারের। আইনটা দেখতে এত সময় লাগে বলে আমি মনে করি না তার মতো লোকের। তিনি যেখানে যেসব কথা বলুক না কেন, তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যেহেতু বলেছে, সেই জন্য তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে একটা জানাবেন, এই অপেক্ষায় আমরা এখনো আছি। দুদক আইনজীবী বলছে ভিন্ন কথা। তার দাবি দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার কোনো নজির নেই বিশ্বে। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইউকে, ইউএসএ এই ধরনের ক্ষেত্রে, করাপশনের ক্ষেত্রে কনভিক্টেড হলে জেনারেল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর চলবে কিনা, এক। আর নাম্বার 2, যদি চলে তাহলে সেই ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আছে কিনা। সত্যি বলতে কি আমরা এই ধরনের কোনো নজির পাইনি। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এটা কিছু পাইনি। এটা যেটা গভর্নমেন্ট দিয়েছে এক্সক্লুসিভলি একটা মানবিকতা দেখিয়েছে খালেদা জিয়ার প্রতি। আইনে এর কোনো স্থান নাই। গত 13 নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। 17 নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই 3 দেশের যে কোনো একটিতে নেয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির অজ্ঞতা ও দুঃশাসনে তথ্য প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া দেশ আজ পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। রূপকল্প 2021 অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে প্রযুক্তি খাতের রপ্তানি আয় তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকার প্রধান। এক যুগ আগেও যা ছিল কল্পনা, মনের সেই চাওয়া আর দৈনন্দিন কাজের অধিকাংশই এখন সম্পন্ন হচ্ছে ডিজিটাল বাস্তবতায়। 2008 সালে যে স্বপ্ন নিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছিল বর্তমান সরকার, সেই লক্ষ্য এখন হাতের মুঠোয়। প্রতি বছরের মতো এবারও ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজন করে আইসিটি বিভাগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করতে পারি। সরকার প্রধান বলেন, শুরুতে সমালোচনা হলেও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অবিচল থেকে কাজ করায় দেশ আজ পুরোপুরি ডিজিটাল। রূপকল্প 21-এ যে চিন্তা চেতনাগুলি ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আর এই যে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবার সুযোগ, এটাও এই ডিজিটাল বাংলাদেশ না করলে এটা বোধহয় কখনো সম্ভব হতো না। শেখ হাসিনা বলেন, বিএনপির সময়ে দেশ পিছিয়েছে বেগম খালেদা জিয়ার অজ্ঞতায়। সরকার প্রধান বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সাবমেরিন কেবলের সাথে যদি যুক্ত হয় তাহলে নাকি আমাদের সব তথ্য বের হয়ে যাবে। একটা অদ্ভুত আচরণ করেই আমাদের সেই পথ বন্ধ করে দেয়। আগামীতে রপ্তানি খাতের নতুন সম্ভাবনা হবে প্রযুক্তি খাত, এমন আশাবাদও তুলে ধরেন সরকার প্রধান। আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সাল নাগাদ ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। এছাড়া অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ে সেরাদের প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 81তম দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেট অফিসারদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বহিঃশত্রুর আক্রমণ হলে মোকাবিলার সক্ষমতা আছে বাংলাদেশের।
একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সেনার সদস্যদের সদা জাগ্রত থাকার আহ্বান জানান সরকার প্রধান। শাখাউটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রীতি অনুযায়ী সেনাবাহিনীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ সবচেয়ে অভিজাত আয়োজন। এবারের আয়োজনে সশরীরে না হলেও ভিডিওর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সদা জাগ্রত থাকার আহ্বান জানান। তোমরা দেশ মাতৃকার মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। সেই সাথে সাথে এদেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। এই কুচকাওয়াজের মাধ্যমে 103 জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে 88 জন পুরুষ ও 7 জন মহিলা ক্যাডেট রয়েছেন। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল ইসলাম 81তম বিএমএর দীর্ঘমেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন। এছাড়া কোম্পানি জুনিয়র আন্ডার অফিসার ইমরুল কায়েস সামরিক বিশেষ শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী স্বর্ণপদক অর্জন করেন। জাতির জনকের প্রতিরক্ষা নীতির আলোকে আওয়ামী লীগ সরকার প্রণয়ন করে ফোর্সেস গোল 2030। এখন চলছে ফোর্সেস গোল অর্জনের কাজ। দক্ষতা সক্ষমতায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী, এমনটি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। নির্বাচন আসলেই অপতৎপরতা শুরু করে এক শ্রেণীর বিদেশি গোষ্ঠী, যাতে মদত দেয় বিএনপি। রোববার রাতে দেশে পরীক্ষামূলক 5G নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ঘড়ির কাঁটায় রাত 8:30। অতিথিদের চোখ হলরুমের সুবিশাল ইলেকট্রনিক পর্দায়। ক্ষণগণনা শেষে পর্দায় ভেসে উঠল ঐতিহাসিক সেই মুহূর্ত। 2018 সালে পরীক্ষার 3 বছরের মাথায় হুয়াওয়ে ও নকিয়ার সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধ, টুঙ্গিপাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32 নম্বর ও সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G। বিশ্বের নবম দেশ হিসেবে দ্রুতগতির টেলিকম সেবা চালুর মুহূর্তে তাই আবেগ আপ্লুত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। অনুভূতি আসলে প্রকাশ করাটা কঠিন। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি প্রযুক্তিতে এক চুলো পেছনে থাকবো না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, প্রযুক্তির মহাসড়কে সামনের কাতারেই রয়েছে বাংলাদেশ। তবে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপির মদদে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। তারা তাদের বিদেশি মালিকদের কাছে তখন নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে। তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। তো সেই ষড়যন্ত্র কিন্তু এখন আবার শুরু। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে এই ষড়যন্ত্রকে আমরা সাফল্য হতে দেব না। অনুষ্ঠানে ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 5G প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। 5G প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দেশের শিল্প বাণিজ্য যোগাযোগ প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে মানুষ জীবনযাত্রা এবং জীবনমান আরও উন্নত করতে সক্ষম হবে। আপাতত টেলিটকের 4G সিমেই নির্দিষ্ট সংখ্যক গ্রাহক 5G সেবা পাবেন। আগামী বছরেই বাণিজ্যিকভাবে চালু হবে এই সেবা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 7 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এদিকে র্যাব দেশের আইন মেনেই কাজ করে, তাই মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাহিনীর প্রধান আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশের সাবেক ও বর্তমান 7 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর থেকে নানা মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। এবার এ বিষয়ে মন্তব্য আসলো র্যাব প্রধানের পক্ষ থেকে। রোববার দুপুরে বরগুনার পাথরঘাটায় এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষায়িত এ বাহিনী দেশের আইন ও সংবিধান অনুসারে কাজ করে, তাই মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলে সাফ জানান তিনি। দেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। আমাদের যে কার্যক্রম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে থাকে, আমরা কিন্তু তদন্ত করি। এখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, র্যাব কর্মকর্তাদের বিষয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত এক পেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রোববার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে একথা বলেন। মার্কিন প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত এক পেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত কূটনৈতিক আচরণের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। পূর্বে কোনো কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। তাদের নিরাপত্তা বাহিনীগুলো বছরের পর বছর মানবাধিকার লঙ্ঘন করে। 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়, নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের অভিযোগ রয়েছে 3 দেশের 15 কর্মকর্তার বিরুদ্ধে। এই তালিকায় নাম আসে বাংলাদেশের এলিট ফোর্স, র্যাবে বিভিন্ন পদে কর্মরত 6 কর্মকর্তার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিদেশে পাড়ি জমাতে ব্যর্থ হয়ে দেশেই ফিরলেন বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসান। কানাডায় ঢোকার অনুমতি না পেয়ে দুবাই থেকে রোববার বিকেলে দেশে ফিরেন তিনি। এদিকে নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার নামে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অভিযোগপত্র জমা পড়েছে রাজশাহী ও চট্টগ্রামেও। 9 ডিসেম্বর যাত্রার পর 4 দিনের মাথায় দেশে ফেরত আসলেন নারীর প্রতি আপত্তিকর মন্তব্য করায় সমালোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাই রঙের হুডি পরা শীতের পোশাকে লাগেজ নিয়ে দেখা যায় তাকে। গণমাধ্যমকে এড়িয়ে অভ্যন্তরীণ লাউঞ্জ দিয়ে বের হয়ে যান মুরাদ। এর আগে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর যথাযথ কাগজপত্র এবং বিভিন্ন অভিযোগ থাকায় শুক্রবার দেশটির ইমিগ্রেশন বিভাগ ঢুকতে দেয়নি তাকে, ফেরত পাঠায় দুবাইয়ে। এদিকে কানাডার মতো দুবাই প্রবাসীরাও ক্ষুব্ধ ডাক্তার মুরাদের কর্মকাণ্ডে। প্রবাসীরা কিন্তু ডাক্তার মুরাদের যে বিষয়টি সেটি কিন্তু ভালোভাবে নিচ্ছেন না, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় এই অঞ্চলে যে প্রবাসী আছে তারা খুবই ক্ষুব্ধ প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ করার জন্য চেষ্টা করছেন। আমি মনে করি যে এই দুবাইতে ওনার না আসাটাই সবচেয়ে ভালো হবে। এই অবস্থায় বাধ্য হয়েই শনিবার রাতে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের টিকিট কাটেন মুরাদ হাসান। রোববার এমিরেটসের একটি বিমানে দেশে ফেরেন তিনি। এদিকে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করায় মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মুরাদের সহযোগী হিসেবে মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে বিতর্কিত অনলাইন হোস্ট নাহিদ রেঞ্জকেও। ব্যারিস্টার জাইমা রহমান এবং বাংলাদেশের নারী সমাজকে তিনি যে অপমান অপদস্থ করেছেন, সে কারণে আমরা এই মামলাটি আনয়ন করেছি। আমরা তাকে 2 নম্বর আসামি করেছি। হেলাল নাহিদ ডক্টর মুরাদকে সহযোগিতা করে 35 ধারায় অপরাধ সংগঠন করেছেন। এছাড়া মুরাদের বিরুদ্ধে রাজশাহী ও চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা পড়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। প্রথমবার অর্ধেকের বেশি পথে পরীক্ষামূলকভাবে চলল স্বপ্নের মেট্রো রেল। রোববার সকালে উত্তরা থেকে আগারগাঁও 9 নম্বর স্টেশন পর্যন্ত হয়েছে মান পরীক্ষা। প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী বছর 16 ডিসেম্বর শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। বাস্তবে রূপ নিচ্ছে মেট্রো রেলের স্বপ্ন। রোববার একের পর এক স্টেশন পার হয়ে সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে এসে থামে 6 বগির এক সেট ট্রেন। সফলভাবে সম্পন্ন হয় উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনের 9 নম্বর স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট।
যানজটের এই শহরে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার স্বপ্নে বিভোর নগরবাসী জানালেন তাদের উচ্ছ্বাসের কথা। এটা দেখে আমাদের খুবই ভালো লাগে যে দেশ উন্নত হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এটা যখন চলবে পুরোদমে তখন আমাদের আরো বেশি ভালো লাগবে। আজকেও আমার ভাইবা ছিল, একটা ভাইবা দিতে এসে লেট হয়ে গেছে যানজটের কারণে। যখন মেট্রো রেল আসবে আমরা আশা করি যে আমরা খুব দ্রুত সময়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। বহির্বিশ্বে যে অবস্থাটা দেখি আর যখন আমাদের নিজের বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে এই অবস্থা, অবশ্যই এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। 20.10 কিলোমিটারের এই রেলপথে প্রতি ঘন্টায় 24টি ট্রেন চলাচল করবে। এতে যাত্রী আসা যাওয়া করবে 60,000। আগামী বছর ডিসেম্বরেই শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। 2022 সালের 16ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে 2023 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেলে ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের জনগণ চলাচল করতে পারবেন। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক, সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এভাবেই স্বপ্ন ছুঁয়ে একটু একটু করে বাস্তবে পরিণত হচ্ছে রাজধানী ঢাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হলে এই নগরের পরিবহন ব্যবস্থায় যেমন আসবে যুগান্তকারী এক পরিবর্তন, তেমনি অনেকটাই কমবে যানজটের ভোগান্তি। এমনটাই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে ওমিক্রন শনাক্ত হলেও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে এখনও লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে স্বাস্থ্যবিধির ঢিলেমি কোভিড পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে নতুন করে কারো দেহে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া যায়নি। বিশ্বজুড়েই আলোচনায় থাকা ওমিক্রনের হানা এখন বাংলাদেশেও। জিম্বাবুয়ে থেকে দেশে আসার পর কোভিড শনাক্ত 2 নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্সে ধরা পড়ে কোভিডের নতুন এ ধরন। তবে বাংলাদেশের আগে প্রতিবেশী ভারত সহ বিশ্বের অর্ধশতাধিক দেশে অমিক্রন শনাক্ত হলেও কোনো মৃত্যুর তথ্য মেলেনি। আর অমিক্রনকে অতি সংক্রামক ভ্যারিয়েন্ট বলা হলেও আক্রান্তদের মধ্যে লক্ষণ উপসর্গ অনেকটি মৃদু। তাই অমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে এখনও লকডাউনের মতো পরিস্থিতি আসেনি। তবে বর্তমানে স্বাস্থ্যবিধির ব্যাপারে সাধারণ মানুষের উদাসীনতাকে উদ্বেগজনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, কোভিড প্রতিরোধে কঠোর স্বাস্থ্যবিধি আর টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। অন্যান্য যেই ভ্যারিয়েন্টগুলো ছিল এর সাথে কম্পেয়ার করলে এটা আসলে অত সিভিয়ার না, মাইল্ড ফর্মেই আছে। কিন্তু ভবিষ্যতে যে হতে পারে না আমরা এটা জানি না, কারণ এটা প্রতিনিয়তই রূপ বদলায়। সুতরাং রূপ বদলায় সিভিয়ার হতেও পারে। সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা আমাদের কিন্তু নিতেই হবে। রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ আসলে নেই। জনগণকে আবার সচেতন করতে হবে, কিন্তু লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তো এখনো হয়নি। এদিকে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অমিক্রন শনাক্ত 2 নারী ক্রিকেটার সুস্থ আছেন। নতুন করে আর কারো আক্রান্ত হওয়ার তথ্য নেই। তৃতীয় ওয়েভ আমরা যে দেশে যাতে না আসে সেই দিকে আমাদের সকলকে খেয়াল করতে হবে। 2 জন খেলোয়াড়ের ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তারা ভালো আছে এবং আতঙ্কের আমি মনে করি কোনো কারণ নাই। আমরা তাদেরকে আইসোলেশনে রেখেছি এবং কেউ আক্রান্ত হয়েছে সেই খবর আমাদের কাছে এখনো নাই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানান, চলতি মাসের মধ্যে অর্ধেক আর এপ্রিলের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে চায় সরকার। 5,63,000। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাপানে 2 শিশুর মামলায় নতুন মোড়। আগামী 2 দিন শিশুদের মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 15 ডিসেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে আদালতে। ওই দিনই দেয়া হবে চূড়ান্ত আদেশ। জাপানি 2 শিশু বাংলাদেশি বাবার কাছেই থাকবে। উচ্চ আদালতের এই রায়ের পর অনেকেই ভেবেছিলেন দ্বন্দ্ব মনে হয় শেষ হলো, কিন্তু সন্তানের দাবি ছাড়তে নারাজ মা আপিল করেন সর্বোচ্চ আদালতে। রোববার শুনানি হয় এই আপিলের। আগামী 2 দিন 2 শিশুকে মায়ের কাছে দিতে বাবাকে আদেশ দেন প্রধান বিচারপতির আদালত। বলা হয় 15 ডিসেম্বর সকালে 2 শিশুকে আদালতে হাজির করতে। মেয়েদের জন্য যতক্ষণ পর্যন্ত তারা বয়প্রাপ্ত না হয়, সাবালিকা না হয়, ততক্ষণ পর্যন্ত মাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত স্থান। মায়ের কাছে বাচ্চাদের পৌঁছে দিতে হবে মা যেখানে আছে, এবং 15 তারিখে 9:30টার মধ্যে বাচ্চাদেরকে কোর্টের সামনে আসতে হবে এবং অ্যাপিলিয়েশন একটা অর্ডার পাস করবেন। 2 শিশুর বাবার পক্ষের আইনজীবী বলেছেন, হাইকোর্টের রায় যে সঠিক ছিল তার পক্ষেই আইনি লড়াই চালাবেন তারা।
দুই সন্তানকে নিয়ে বাংলাদেশ জাপানের দুই নাগরিকের দীর্ঘ আইনি লড়াই শেষে 11 ও 9 বছরের দুই শিশুর কথা শুনে বাবার কাছে রাখার পক্ষে মত দেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর এলিট ফোর্স র্যাবের হাতেই জব্দ হয়েছে প্রায় 650 কোটি টাকার মাদক, যার বেশিরভাগই ইয়াবা। সাঁড়াশি অভিযানেও দেশে প্রবেশ ঠেকানো যাচ্ছে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বুবুর রেজার রিপোর্ট। চলতি বছরের 9 ফেব্রুয়ারি কক্সবাজারে 2 দফা অভিযানে 17,75,000 ইয়াবা ও মাদক বিক্রির নগদ 1,70 লাখ টাকা সহ 5 জনকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেখানো হয়েছিল 53 কোটি টাকা। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় মাদকের চালান ছিল। এর আগে 2020 সালে কক্সবাজার থেকে 13 লাখ ইয়াবা আটক করেছিল র্যাব। পুলিশ, র্যাব, বিজিবি ছাড়াও মাদক নির্মূলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারপরেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মাদক চোরাচালান। চলতি বছর শুধুমাত্র র্যাবের অভিযানেই উদ্ধার হয়েছে প্রায় 1,43 লাখ ইয়াবা। সংস্থাটির দাবি, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা সহ যেসব মাদক এবছর উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় 650 কোটি টাকা। করোনাকালেই নতুন নতুন মাদকের নাম পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের দাবি, মাদক বিরোধী অভিযানে শুধুমাত্র আত্মরক্ষার্থেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 9,000 সদস্যের একটি ফোর্সে এখন পর্যন্ত 28 জন সদস্য, ইভেন লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ 28 জন সদস্য কিন্তু শহীদ হয়েছে বিভিন্ন অভিযান পরিচালনাকালীন সময়। আমাদের 1,000-এর অধিক সদস্যের অঙ্গহানি হয়েছে বিভিন্ন অভিযান পরিচালনাকালীন সময়ে, এবং প্রায় 2,000 সদস্য বিভিন্ন সময় আহত হয়েছে। মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাদকের ক্ষেত্রে দেশে যে ভয়াবহতা শুরু হয়েছে, সেই ভয়াবহতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ক্ষেত্র বিশেষে যদি 2-1টি মানবাধিকার লঙ্ঘন করে আমি যদি লক্ষ লক্ষ মানবাধিকার বা মানুষের জীবন বা পরিবারকে রক্ষা করতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক 2-1টি এই ধরনের বিচ্যুতি অথবা তাদের এই যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমরা বৃহৎ মানবাধিকারের জন্য আমরা স্বাগত জানাতে পারি। মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় 2 পুলিশ সদস্য গুরুতর আহত হন। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মাদক মামলায় আসামি রাসেলকে গ্রেফতার করতে শহরের ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালানো হয়। পরে রাসেলকে গ্রেফতার করে পাশের জজ মিয়ার রিকশা গ্যারেজে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় 20 থেকে 25 জনের একটি দল। এক পর্যায়ে দা দিয়ে 2 পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে রাসেলকে ছিনিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নারী পাচারের রুট হিসেবে দেশের দক্ষিণের সীমান্ত এলাকা ব্যবহার করছে একটি চক্র। খুলনায় চাকরির প্রলোভনে পাচারকালে উদ্ধার করা হলো এক নারীকে। অভিযান চালিয়ে চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। নারী পাচারের রুট হিসেবে দক্ষিণের সীমান্ত এলাকা ব্যবহার করছে সক্রিয় একটি চক্র। খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় চক্রের 6 সদস্যকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব 6 জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের নারীদের টার্গেট করে পাচারকারীরা। 25,000 টাকা বেতনে ভারতে চাকরির লোভ দেখিয়ে সালমা নামে এক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে তারা। পাচার হওয়ার আগেই সে বুঝতে পারে তাকে বিক্রি করে দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে র্যাবের একটি গাড়ি দেখে চিৎকার করে ভুক্তভোগী। মহেশপুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করে র্যাব। হাতে নাতে ফারুক গাজী ও সঞ্জীব মণ্ডল নামে 2 প্রতারককে আটক করা হয়। শুক্রবার 11টার সময় বেলেখালি ব্রিজের পরে আমার আসতে বলে, ফারুক ও সঞ্জীব মোটরসাইকেলে উঠতে বলে। ওঠার পরে ফারুক চঞ্চলের সঙ্গে কথা বলাতেই আমি বুঝতে পারি যে আমার বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে। মহেশপুরের সীমান্তবর্তী এলাকা শান্তা এলাকা থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হয় এবং তার সাথে
আরও 4 জনকে আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে এই সীমান্তবর্তী এলাকা থেকে আমরা তাদেরকে আটক করি। নারী পাচারের ঘটনায় খুলনার ডুমুরিয়া থানায় হস্তান্তর সহ মানব পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বা প্রবাসী বন্ডের মুনাফার হার কমিয়ে দেয়া ও বন্ড কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কারণে রেমিটেন্স প্রবাহ কমে গেছে, এমনটাই মত কাতার প্রবাসী বাংলাদেশিদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট অবদান রাখছে। তবে কিছুদিন আগে প্রবাসী বন্ডের বিনিয়োগের মুনাফার হার কমিয়ে দেওয়ার পাশাপাশি 1 কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসীরা। তারা জানান, বেশিরভাগ প্রবাসীর কাছে বাংলাদেশের এনআইডি কার্ড নেই। বাংলাদেশ সরকার বন্ডের উপর মুনাফা কমানোর কারণে অনেকে বন্ড কিনতে ইচ্ছুক না। আগে যে রেটটা ছিল, রেট এখন আবার 15 লাখ টাকার উপরে কিনলেই রেট ডিফারেন্স করছে। আমি সরকারকে অনুরোধ করব, এনআইডি কার্ড ছাড়া যেন বন্ডটা কিনতে পারে, আগের সিস্টেমটা যেন চালু করে, হইলে তাহলে আমরা সবার জন্য ভালো হবে। বন্ডের উপর বাংলাদেশ সরকার মুনাফার হার কমিয়ে দেওয়ার কারণে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রবাহ কমছে বলে জানান সংশ্লিষ্টরা। বন্ডের উপর যে মুনাফার উপর যে সরকারের যে সিদ্ধান্ত, এটা আমি মনে করি এটা সমুচিত হয় নাই এবং আমি মনে করব সরকার এটা নিয়ে পুনর্বিবেচনা করে। গত 18 মাসের মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স যাওয়ায় কিছুটা চিন্তিত প্রবাসীরা। সময় সংবাদ, কাতার। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে কুয়েতের বিভিন্ন মার্কেটের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে। এতে মন্দভাব কাটিয়ে লাভের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 21 মাস পর করোনার বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ায় কুয়েতে ধীরে ধীরে জনসমাগম বাড়তে শুরু করেছে। বিমান চলাচল শুরু হওয়ায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসায় মার্কেটগুলোতে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। রেস্টুরেন্টগুলোতেও বেচাকেনা বাড়তে থাকায় আগের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। করোনার কারণে অনেকদিন আমাদের দোকানপাট বন্ধ ছিল, বেচাকেনি তেমন একটা ভালো হয় নাই। এখন ইনশাল্লাহ করোনা শেষ, মোটামুটি স্থগিত আছে, ফ্লাইট খুলছে, এখন আমাদের বেচাকেনি আগের থেকে তুলনায় অনেকটা ভালো আছে। করোনা শেষ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ বেচাকেনি ভালো হচ্ছে। ফ্লাইট চালু হওয়ার কারণে লোকজন আসছে দেশ থেকে, দেন কাস্টমার হচ্ছে, মোটামুটি খারাপ না, ভালোই চলতেছে রেস্টুরেন্ট। করোনা প্রতিরোধে কুয়েতে ইতোমধ্যেই শতভাগ প্রবাসী সহ স্থানীয় নাগরিকদের অধিকাংশকেই ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এতে অনেকটাই স্বস্তিতে রয়েছে দেশটির বাসিন্দারা। নতুন সংক্রমণ রোগের আবিষ্কার হয়েছে, এই রোগ থেকে মুক্ত থাকার জন্য সবাই ওই সরকারের নীতিমালা মেনে চলবেন, এটাই সবার কাছে অনুরোধ। এদিকে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। সময় সংবাদ, কুয়েত। ইতালিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গেল এক সপ্তাহে দেশটিতে 1,12,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 600-রও বেশি। এতে নতুন করে স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় বুস্টার ডোজ সহ টিকা কর্মসূচি আরও জোরদার করেছে সরকার। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ইতালির করোনা পরিস্থিতি মাঝে কিছুদিন স্থিতিশীল থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। গেল এক সপ্তাহের তুলনায় দেশটিতে করোনা সংক্রমণ 22% বেড়েছে। মৃত্যুহার 12, হাসপাতালে ভর্তি 16 এবং আইসিইউতে ভর্তি 13% বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অবস্থায় টিকা কার্যক্রমে আরও বেশি মনোযোগী হয়েছে সরকার। এরই মধ্যে দেশজুড়ে টিকা কর্মসূচি 31% বাড়ানো হয়েছে। এক সপ্তাহে প্রায় 26 লাখ মানুষকে বুস্টার বা তৃতীয় ডোজের আওতায় আনা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে 52% বেশি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নিয়েছেন করোনার বুস্টার ডোজ। যারা আগে 2টা ডোজ নিয়েছি, যাদের 5 মাস হয়ে গেছে, তারা তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নিয়ে নেন। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন। আমরা ইতালি প্রবাসী, আমরা এখানে অধিকাংশই ভ্যাকসিনের 2য় ডোজ নিয়েছি। যারা এখনো বুস্টার ডোজ
ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেননি সবাই যথাসময়ে নিয়ে নিতে পারেন। করোনা নিয়ন্ত্রণে এরই মধ্যে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের ভয়াবহতার কারণে আগের চেয়ে টিকার পূর্ণ ডোজ নিতে আগ্রহীর সংখ্যাও বাড়ছে। সময় সংবাদ, ইতালি। ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয় মেলা। ক্ষুদ্র এই ব্যবসায়ীরা দেশীয় পণ্য এবং ঐতিহ্যবাহী খাবার বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানান। একসাথে বিভিন্ন পণ্য পেয়ে দারুণ খুশি ক্রেতারাও। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। রাজধানী রোমে বসবাসকারী ক্ষুদ্র নারী উদ্যোক্তারা বিজয়ের 50 বছর উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করে বিজয় মেলার। ব্যতিক্রমী এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল দেশীয় পণ্য এবং খাবার প্রবাসে সবার মাঝে ছড়িয়ে দেয়া। রোমের একটি হলে ছোট ছোট স্টল সাজিয়ে বসেন তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে রোমের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। পছন্দ মতো পণ্য কিনে খুশি তারা। কেনাকাটা করতে পারতেছি এক জায়গায় থেকে, এটার জন্য আমি অনেক খুশি এবং আমি আশা করি ওনারা ভবিষ্যতে আরো এরকম আয়োজন করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই অনলাইনে ব্যবসা করেন। এই আয়োজনে ক্রেতাদের আগমনে সন্তুষ্ট তারা। আমাদের দেশীয় কালচারটাকে সকলের সামনে নিয়ে আসবো, আর ওইটা থেকেই আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে এই মেলাটার আয়োজন করা। নিজেদের পছন্দ মতো অনেক অপশন পাচ্ছে, পণ্য কিনতে পারছে, সেটার জন্য আমি মনে করি যে এরকম উদ্যোগ আমরা ভবিষ্যতে আরো নিব। বিভিন্ন তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশি নানা ধরনের পিঠা ছিল আয়োজনে। জাতীয় দিবসগুলো সামনে রেখে আগামীতেও এই ধরনের আয়োজন করার কথা জানান উদ্যোক্তারা। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে উড়ল বাংলাদেশের সর্ববৃহৎ মানব পতাকা। অস্ট্রেলিয়া থেকে আমিনুল রুবেলের রিপোর্ট। এবার ইতিহাসের সাক্ষী হলো অস্ট্রেলিয়ার সিডনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় উত্তোলন করা হলো 65 ফুট ও 40 ফুট আয়তনের লাল সবুজের একটি মানব পতাকা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে 240 জনের একটি স্বেচ্ছাসেবী দল ঐতিহাসিক এই মানব পতাকা তৈরি করে। ধারণা করা হয় দেশের বাইরে এটি সর্বপ্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশি মানব পতাকা। করোনা মহামারীতে গত প্রায় 2 বছর অস্ট্রেলিয়ায় বড় পরিসরে বাংলাদেশের জাতীয় দিবস পালনের সুযোগ হয়নি। তবে এখনও বিভিন্ন কঠোর নীতিমালার মধ্যেও অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনে অভূতপূর্ব এই আয়োজনের সাক্ষী হলো প্রবাসী বাংলাদেশিরা। পতাকা উত্তোলন উপলক্ষে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম। উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত কাউন্সিল নির্বাচনে সিডনি থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর বৃন্দ। স্থানীয় মাননীয় এমপি উইন্ডি লিন্ডসি তার ভাষণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটিকা, দেশীয় ফ্যাশন শো, ব্যান্ড সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, প্রায় 20 মাস অস্ট্রেলিয়ায় নিয়মিত আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন জন্মভূমিতে পা ছোঁয়াতে পারেনি। তাই সিডনি প্রবাসীদের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পতাকার ক্ষুদ্র একটি অংশ হতে পারাও ছিল বিশেষ কিছু। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম, প্রান্তর থেকে প্রান্তর বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস পৌঁছে যাবে। লাল সবুজের চিহ্ন দেখলেই মানুষের মনে আসবে একটি নাম, বাংলাদেশ। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন প্রবাসের সময়। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী দেশের প্রতিটি বিভাগে বিকেএসপির শাখা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় বিকেএসপির বাজেট একনেক অনুমোদন দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. মাজহারুল হক। শিগগির শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। এদিকে বিকেএসপির সাথে বিসিবির মাঠ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল তা এরই মধ্যে শেষ হয়েছে। আবারও দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুলের প্রতিবেদন।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এরপর থেকে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দিন যত গড়িয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে আগ্রহ বেড়েছে বিকেএসপির প্রতি। বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির শাখা। এখন পর্যন্ত দেশের ৬টি বিভাগে রয়েছে এই ক্রীড়া প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা। সম্প্রতি ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তার ধারাবাহিকতায় রাজশাহী বিকেএসপি প্রতিষ্ঠায় বাজেটের অনুমোদন দিয়েছে একনেক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই ৬টি ডিভিশনে আমাদের বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। রিসেন্টলি লাস্ট একনেক মিটিংয়ে রাজশাহীর জমি ক্রয়ের যে ব্যাপারটা সেটা অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর এরপরে বাকি থাকবে ময়মনসিংহ ডিভিশন। সেখানে আমরা খুব শীঘ্রই জমি দেখে যাচাই বাছাই করে পছন্দ করে আমরা আমাদের প্রজেক্ট প্রোফাইল আমরা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। স্বতন্ত্রভাবে খেলোয়াড় তৈরিতে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে আসছে বিকেএসপি। বিভিন্ন প্রয়োজনে প্রতিষ্ঠানটির মাঠ ব্যবহার করে বিসিবি। এই সংক্রান্ত একটি চুক্তি ছিল বোর্ডের সাথে, যা এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। বিকেএসপি আমরা বিসিবির জন্য একটি প্রোডাকশন হাউস হিসেবে কাজ করি। তো ইতিপূর্বে এমওইউ যেটা ছিল সেটা ইতিমধ্যেই ডেট শেষ হয়ে গেছে। তো আমরা নতুন করে অতি সত্বর নতুন এমওইউ করব। এই জন্য তাদের সঙ্গে কথা হয়েছে, পত্রালাপ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি দ্বিপাক্ষিক আলোচনা সভার আয়োজন করে সেখানে আমরা ফাইনাল করব যে আমরা কিভাবে তাদের কাছে চাই এবং বিসিবি আমাদেরকে কি কি দিতে পারবে। 5 বছর, 3 বছর, 4 বছর, আসলে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী আমরা একটা সম্পর্কে যাব বিসিবির সঙ্গে। ক্রিকেটের পাশাপাশি বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দিয়ে কাজ করছে বিকেএসপি, যেখান থেকে আগামীর তারকা তৈরির লক্ষ্য প্রতিষ্ঠানটির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সাভার। এ ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।